ওয়েলকাম স্টুডেন্টস, এসো অঙ্ক শিখি। আজকে এখন দেখো 40 নাম্বার অঙ্কটা, এর আগের ভিডিওতে 39 নাম্বার অঙ্ক পর্যন্ত করেছি, তোমরা ওটা দেখো। আজকে দেখো 40 নাম্বার অঙ্ক আছে। তোমাদের বিদ্যালয়ের জন্য সরকার থেকে 750 টাকা অনুদান পাওয়া গেছে। এই টাকা থেকে 8 টাকা দামের 25টি বই, 5 টাকা দামের 46টি বই কেনা হয়েছে। বাকি টাকা দিয়ে 4 টাকা দামের কটি বই কেনা যাবে? তাহলে দেখো মোট টাকা কত পেয়েছি? 750 টাকা। 750 টাকা মোট পেয়েছি, আর যেগুলো খরচ হলো 25 টাকা দামের 8টি বই কেনা হয়েছে, তাহলে 25 × 8 এত টাকা খরচ হয়েছে। আর 5 টাকা দামের 46টি বই কেনা হয়েছে, তাহলে 46 × 5 এই এই টাকাটা খরচ হয়েছে। তাহলে যেই টাকাটা খরচ হলো, তাহলে 25 × 8 প্লাস 46 × 5, হ্যাঁ, এগুলো মোট টাকা খরচ হয়েছে। তাহলে এই টাকাটা যোগ করে দিলাম। যোগ করে কত টাকা অনুদান এসেছিলো? 750। তাহলে 750 থেকে এই যোগফলটা বিয়োগ করতে হবে। বিয়োগ করে যেটা থাকলো সেই টাকাটা আমাদের থাকলো। তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেটে ঘিরে দাও, অর্থাৎ এটা যোগ করে বিয়োগ করে যেটা পাবো সেই টাকাটা থাকলো। বাকি টাকাটা কি করেছে? 4 টাকা দামের বই কিনেছে। 4 টাকা দামের কটি বই কিনে যাবে? তাহলে ভাগ 4। এইভাবে আগে সরল আকারে সাজিয়ে নেবে। তাহলে কত হলো? 750 বিয়োগ 25 × 8। 25 × 8 কেন করলাম? 8 টাকা দামের 25টা বই, তাহলে কত লাগবে? 25 × 8 টাকা, আর 5 টাকা দামের 46টা বই, সেই জন্য 46 × 5। দিয়ে যোগ করে যত টাকা হলো 750 থেকে বিয়োগ, তারপর ওটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও, ওই টাকাটা বাকি থাকলো, তারপরে ভাগ 4। এভাবে সরল আকারে সাজিয়ে নাও। তারপরে সরল তো তোমরা করতে জানোই। 8 × 25 = 200 হলো, প্লাস 46কে 5 দিয়ে গুণ করে হলো 230। এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখো, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করে নাও। 430, 750 থেকে 430 বিয়োগ করে 320, 320কে ভাগ 4, 4 দিয়ে ভাগ করে হলো 80 টাকা। অতএব 4 টাকা দামের 80টি বই কেনা যাবে। আচ্ছা, এরপরে দেখো আজকে তাহলে এটা তো করে নাও। এরপরে দেখো 41 নম্বর অঙ্ক, নিচের সংখ্যাগুলির গুণনীয়ক নির্ণয় করো। গুণনীয়ক কীভাবে নির্ণয় করবে? গুণনীয়ক বিভিন্নজন বিভিন্নভাবে নির্ণয় করে, কিন্তু আমি দেখো এটা যেটা শিখিয়ে দিচ্ছি খুবই ইজি এটা মেথড। আর হচ্ছে এই পদ্ধতিতে করলে তোমাদের একটা গুণনীয়কও বাদ যাবে না। কী করে করছি দেখো। 18 এর গুণনীয়ক বার করতে বলেছে, তো 18 এর গুণনীয়ক বার করতে বলেছে, তাহলে ভাগ করে করবে। প্রথমেই করবে 18 ভাগ 1, তাহলে 18 ভাগ 1 করলে কত হবে? 18ই হবে, 18 হলো। তারপরে 18 ভাগ 2, 18কে 2 দিয়ে ভাগ করলে হলো 9, 18কে 3 দিয়ে ভাগ করো, 18কে 3 দিয়ে ভাগ করে হলো 6, 3 6 18। এরপরে 3-এর পরে কী আছে? 4, 4 দিয়ে 18কে যাবে না, 5 দিয়ে যাবে না, নেক্সট যাবে কত? 6 দিয়ে, কিন্তু অলরেডি এখানে 6 চলে এসছে। তাহলে আর ভাগ করবে না, এখানে স্টপ করে দিবে। তাহলে গুণনীয়ক কতটি হলো? গুণনীয়ক হলো এই যে ইউ, এখান থেকে শুরু করে এতটা, অর্থাৎ 1 2 3 6 9 18। 1 2 3 6 9 18। আমি আবার বলছি, গুণনীয়ক কী করে করবে? ভাগ করে করবে। কেমন করে ভাগ? যার গুণনীয়ক বার করতে বলেছে সেটাকে ভাগ করবে একদম প্রথম থেকে, 1 থেকে শুরু করে 1 দিয়ে ভাগ করবে, তারপরে 2 দিয়ে ভাগ করবে, আবার 3 দিয়ে ভাগ করবে, যত দিয়ে দিয়ে যাবে সেগুলো দিয়ে ভাগ করবে। চলো আরেকবার বলি তাহলে। 18কে ভাগ করলাম 1 দিয়ে, 18কে 18 হলো। 18কে 2 দিয়ে ভাগ করলাম, 9 2 18। 18কে আবার 3 দিয়ে ভাগ করলাম, 3 6 18 হলো। 4 দিয়ে 18কে ভাগ যাবে না, 4 দিয়ে তাহলে করলাম না। 5 দিয়েও যাবে না, 5 দিয়েও করলাম না। নেক্সট 6 দিয়ে যাবে, তো 6 অলরেডি এখানে চলে এসছে, সুতরাং আমরা এখানে ভাগ স্টপ করে দেব। দিয়ে লিখবো 18 এর গুণনীয়কগুলি হলো তাহলে এখান থেকে শুরু করে ইউ, এমন করে এইখান থেকে শুরু করে এতটা, বুঝলে? ইউ মনে রাখবে। তাহলে 1 2 3 6 9 18 কী হলো গুণনীয়ক। তাহলে এইভাবে ভাষাতে লিখে দেবে, আবার এরকম করে রেখে দিবে না। অতএব 18 এর গুণনীয়কগুলি হলো 1 2 3 6 9 আর 18। এগুলো হলো 18 এর গুণনীয়ক। আমি আর একটা এক্সাম্পল দেখাই। দেখো 30, তোমাদের বইয়েই আছে 18 পরে 30 আছে। তাহলে 30 ভাগ 1 কত হলো? 30। 30কে 2 দিয়ে ভাগ করে হলো 15, 3 দিয়ে ভাগ করে 3 10 30, 4 দিয়ে ভাগ যায় না, দিলাম না। 30কে 5 দিয়ে 5 6 30, এরপরে 6 দিয়ে যাবে, কিন্তু এখানে 6 চলে এসছে, তাহলে আমরা এখানে ভাগ স্টপ করে দেবো। তাহলে এখানে 30-এর গুণনীয়কগুলি কত হলো? এখন ইউ থেকে একদম এখান থেকে শুরু করে 1 2 3 5 6 10 15 30, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত, এমন করে এমন, ঠিক আছে? তাহলে 30-এর গুণনীয়কগুলি হলো 1 2 3 5 6 10 15 এবং 30, ঠিক আছে? আর একটা দেখো 125, 125কে 1 দিয়ে যাবে,
তাহলে 125কে 125 হলো। এরপরে 125কে তো কত 3 দিয়ে যাবে কি, 5 2 7 8, 3 দিয়ে যাবে না, 4 দিয়েও যাবে না, নেক্সট যাবে 5 দিয়ে। তাহলে 125কে 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করে হলো 25। হ্যাঁ, তারপরে কত দিয়ে যাবে, আর কিছু দিয়ে যাবে না, ডাইরেক্ট আবার যাবে 25 দিয়ে। তো 25 আমাদের অলরেডি লেখা হয়ে গেছে। তাহলে 125-এর গুণনীয়কগুলি হলো 1, 5, 25 আর 125। বুঝতে পারলে? তাহলে আমি তো করেই দিলাম, কটা করলাম, 1, 2, 3টে করে দিলাম, মাঝখানে 3টে থাকলো, 3টে তোমাদের হোমওয়ার্ক করবে। 42 নম্বরে গুণিতক বার করতে বলেছে। ঠিক অমন করে গুণিতক কী করে করবে, ভাগ করলাম আমরা, গুণনীয়ক বার করলাম ভাগ করে, গুণিতক বার করবে গুণ করে। তো গুণিতক যখন বার করবে তখন কিন্তু এই দিকটা নেবে না, শুধু ইকুয়াল চিহ্ন দিয়ে যেটা বেরোলো সেটা বার করবে। বলেছে 3টি গুণিতক নির্ণয় করো, 1 থেকে লেখো। তাহলে 7কে 1 দিয়ে গুণ করলে 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21। তাহলে 7-এর 3টি গুণিতক হলো 7, 14, 21। এমন করে যে কোনো সংখ্যার যদি গুণিতক বার করতে বলে, তাহলে যটা গুণিতক বার করতে বলবে ততগুলো সংখ্যা দিয়ে পরপর গুণ করে যাবে। যেমন এখানে আবার দেখো 51কে 1 দিয়ে গুণ করলাম, এখানে 3টে বলেছে সেই জন্য পরপর 3টি সংখ্যা দিয়ে গুণ করলাম। 51কে 1 দিয়ে 51 হলো, 51কে 2 দিয়ে 102, 51কে 3 দিয়ে 153। তাহলে 51-র 3টি গুণিতক হলো 51, 110, 153। বুঝতে পেরেছো আশা করি? আচ্ছা, মৌলিক উৎপাদক। দেখো এইখানে একটা জিনিস বোঝার আছে, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো আর মৌলিক উৎপাদকগুলি লেখো। হ্যাঁ, নিচের সংখ্যাগুলির মৌলিক উৎপাদক লেখো। দুটো কিন্তু আলাদা জিনিস। যদি মৌলিক উৎপাদক লেখো বলে তাহলে কী করবে, এমনই করবে, 12কে প্রথমে মৌলিক সংখ্যা দিয়ে দেবে। এখানে কিন্তু কোনো যৌগিক সংখ্যা দিয়ে দেবে না। মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা কাকে বলে আগের ভিডিওতে কিন্তু করা আছে, দেখে নিও। তাহলে দেখো মৌলিক সংখ্যা আমরা দিব, 12কে 2 দিয়ে যাবে, 2 দিয়ে ভাগ দিলাম, 6 দুগুণে 12 হলো, আবার 2 দিয়ে 3 দুগুণে 6 হলো। তাহলে আমাদের মৌলিক উৎপাদক কী হলো, কী সংখ্যা আমরা পেলাম, শুধুমাত্র 2 আর 3। ঠিক আছে, তাহলে 12-এর মৌলিক উৎপাদক হলো 2, 3। কিন্তু যদি বলতো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো তখন 12 সমান 2 × 2 × 3 এমন করে লিখতে হতো। কিন্তু আমাদের এখানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো বলেনি, শুধু বলেছে মৌলিক উৎপাদকগুলি লেখো। তাহলে মৌলিক উৎপাদক হলো 2 and 3, মানে 2 এবং 3। এবার দেখো 224কে হচ্ছে এটারও মৌলিক উৎপাদক বার করতে বলেছে। আমি দুটো করে দিচ্ছি, বাকিগুলো তোমরা করবে এমন করে। দেখো 2 দিয়ে, 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 56 হলো, আবার 2 দিয়ে দাও, 56কে 2 দিয়ে করে আবার 28 হলো, 2 ভাগ করে 2, 28কে আবার 2 দিয়ে ভাগ করে 14 হলো, 14কে আবার 2 দিয়ে ভাগ করে 7 হলো। তাহলে আমরা কি পেলাম, মৌলিক উৎপাদক। শুধু পেলাম কি, মৌলিক উৎপাদকগুলি লেখো বলেছে, তো শুধু 2 আর 7। তাহলে মৌলিক উৎপাদক হলো কি 2 আর 7। ঠিক আছে, একটা কথা মনে রাখো, 1 কিন্তু মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। বুঝেছো? 1 হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, 1 মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। ঠিক আছে, তাহলে মৌলিক উৎপাদক কি হলো 2, 7। যদি বলতো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো তখন হচ্ছে যেই সংখ্যাগুলো বেরোলো এগুলো সবগুলো গুণ করে লিখতে হতো। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো 44 নম্বর অঙ্কে, 44 নম্বর অঙ্কটা বলছে যে নিচে কতগুলো সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলো থেকে 2 দিয়ে, 3 দিয়ে, 5 দিয়ে, 10 দ্বারা বিভাজ্য, সেগুলো হচ্ছে আলাদা আলাদা যে বক্স আছে ওই বক্সে লিখতে হবে। তো আমরা কি করব, দেখো এগুলো হচ্ছে কি 2 দিয়ে আমরা ভাগ না করে, কিন্তু এখানে যদিও বলা নেই যে ভাগ না করে, কিন্তু তোমাদেরকে ভাগ না করেই করতে হবে। তো ভাগ না করে 2 দিয়ে বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্য বা 5 দ্বারা বিভাজ্য হবে কিনা, 10 দ্বারা বিভাজ্য হবে কিনা, এগুলোর নিয়ম আছে। তো সেই নিয়মগুলো আগে তোমাদের বুঝিয়ে দিই, নিয়ম, তারপরে তখন তোমরা অঙ্কগুলো নিজেই পারবে। তাহলে দেখো 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, খুবই সোজা। কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যাবে কি না সেটা কি করে বুঝবো, কোনো সংখ্যার দেখ, কোনো সংখ্যার এককের ঘরে শূন্য অথবা জোড় সংখ্যা থাকলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পারলে? তাহলে কি হলো, কোনো সংখ্যার এককের ঘরে যদি শূন্য অথবা জোড় সংখ্যা থাকে তাহলে সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য হবে। ফর এক্সাম্পল দেখো উদাহরণগুলো দিয়েছি, 530, এখানে এককের ঘরে কি আছে, শূন্য আছে, তাহলে এটা 2 দিয়ে বিভাজ্য হবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে, বিভাজ্য মানে ভাগ করলে মিলে যাবে। এখানে দেখো এখানে এককের ঘরে কত, 4 আছে, সুতরাং এটা 2 দিয়ে বিভাজ্য হবে। এখানে দেখো এককের ঘরে 8 আছে, 4, 8 এগুলো সবই জোড় সংখ্যা। বুঝতে পারছো? তাহলে শূন্যও কিন্তু জোড় সংখ্যার মধ্যেই পড়ে, কেন যেহেতু শূন্যকে 2 দিয়ে ভাগ করা যায়, সেই জন্য শূন্য
জোড় সংখ্যার মধ্যেই পড়লো। আচ্ছা শূন্য জোড় সংখ্যা কেন? শূন্যকে 2 দিয়ে ভাগ করা যায় কেন বললাম? কেন কি শূন্যকে 2 দিয়ে ভাগ করলে তো শূন্যই হয়, তো সুতরাং ভাগ করা গেল, বুঝতে পারছো? আর যে কোনো সংখ্যার শেষে যদি শূন্য থাকে তো 2 দিয়ে ভাগ করা যায়, তাই না? 10কে 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে 2 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে যে এককের ঘরে শূন্য থাকবে অথবা কোনো জোড় সংখ্যা থাকবে। তাহলে এগুলো হচ্ছে 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তো চলো আমরা এখান থেকে দেখে নিই তাহলে যেগুলো আমাদের বলেছে কোনটা কোনটা 2 দ্বারা বিভাজ্য হবে। দেখো এটা কত আছে? প্রথমে আছে 96, এককের ঘরে কি আছে? জোড় সংখ্যা, তাহলে এটা 2 দিয়ে বিভাজ্য। 140, এককের ঘরে শূন্য, তো 2 দিয়ে বিভাজ্য। চলো এখানে দেখো এককের ঘরে জোড় সংখ্যা নাও শূন্যও নয়, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য হবে না। তারপরে এটা দেখো 250, এখানে এককের ঘরে কি আছে? শূন্য আছে, সুতরাং এটা 2 দিয়ে বিভাজ্য হবে। 432, এককের ঘরে 2 আছে, জোড় সংখ্যা, তো এটা 2 দিয়ে বিভাজ্য হবে। আবার দেখো 818, এককের ঘরে 8, জোড় সংখ্যা, 2 দিয়ে বিভাজ্য হবে। সুতরাং 2 দিয়ে বিভাজ্য, তাহলে বাকিগুলো তোমরা এইভাবে বার করে নিতে পারবে। তাহলে 2 দিয়ে বিভাজ্যতার নিয়ম হলে আমাদের শুধু এককের ঘরটা দেখতে হবে, এককের ঘরে শূন্য আছে না জোড় সংখ্যা আছে। যদি থাকে তাহলে 2 দিয়ে বিভাজ্য হবে, আর যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে সেটা 2 দিয়ে বিভাজ্য হবে না। বোঝা গেছে? চলো এবার হচ্ছে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটা একটু ভালো করে বুঝে নাও। কোনো সংখ্যার, ধরো এখানে আচ্ছা 948, ঠিক আছে? তো কোনো সংখ্যার এই যে অঙ্কগুলো, এগুলোকে এক একটা অঙ্ক বলে, 9 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক, 8 একটা অঙ্ক, ঠিক আছে? তাহলে কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি বুঝতে পারলে? আমরা ওই সংখ্যাটার যে অঙ্কগুলো থাকবে সেগুলোকে আমরা যোগ করে দেখব যে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা, যোগফলটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। তাহলে যদি যোগফলটা 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো 852, তাহলে 852 3 দ্বারা বিভাজ্য হবে কিনা আমরা ভাগ না করে কি করে বলবো? এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো যোগ করো, মানে 8 যোগ 5 যোগ 3, তাহলে এই 8 যোগ 5 যোগ 3 করে কত হচ্ছে? 15 হচ্ছে, তাই না? 15কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 পাচ্ছে 15। তো সুতরাং যেহেতু এর যোগফলকে 3 দিয়ে ভাগ করা গেল, তো এই সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 3 দিয়ে বিভাজ্যতার জন্য 3 দিয়ে বিভাজ্য হবে না, তার জন্য আমরা কি করব? সংখ্যাগুলোকে যোগ করব। যেমন ধরো 69, 9 আর 6 15, তাহলে 15কে 3 দিয়ে ভাগ করা যায়, তো এটাকেও 3 দিয়ে ভাগ করা যাবে। এখানে দেখো 111, সবকে যোগ করো, কত হচ্ছে? 1 + 1 + 1 মানে কত হচ্ছে? 3 হবে। তো 3কে যেহেতু 3 দ্বারা ভাগ করা যায়, তো সুতরাং এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এবার দেখো যে অঙ্কগুলো তোমার এখানে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে কোনটা 3 দিয়ে বিভাজ্য হবে। প্রথমেই দেখো আছে 96, তাহলে 96 9 যোগ 6 সমান 15, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য হবে, তাই না? এটা যোগ করো, 1 যোগ 4 যোগ 0 কত হচ্ছে? 5 হচ্ছে, 5কে তো 3 দিয়ে ভাগ করা যায় না, তো এই সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ করা যাবে না। এবার এটা যোগ করো, 5 যোগ 5 যোগ 5, মানে কত হলো? 5 আর 5 10 আর 5 15, 15কে 3 দিয়ে ভাগ করা যায়, অতএব এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যাবে। বুঝতে পারছো? সুতরাং এটা আমরা 3 দ্বারা বিভাজ্যতার সংখ্যায় লিখব। তো একটা কথা বলি, এখানে একটা সংখ্যাকে আমি 2 দিয়েও ভাগ করা যেতে পারে, 3 দিয়েও ভাগ করা যেতে পারে। তাহলে আমি 2 দ্বারা, যেমন ধরো 96, 96 2 দ্বারা বিভাজ্য আমরা দেখলাম, এককের ঘরে জোড় সংখ্যা আছে, তাহলে আমরা এখানেও লিখব 96। আবার যোগ করে দেখছি কী দিয়ে বিভাজ্য? 3 দিয়ে বিভাজ্য হচ্ছে, তো এই সংখ্যাটা আবার এখানেও লিখব। বুঝতে পারছো? তো 3 দ্বারাও বিভাজ্য হলো, আবার হচ্ছে 2 দ্বারাও বিভাজ্য হলো। বোঝা গেছে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এবার হচ্ছে 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম বলি। 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? এগুলো লিখে নেবে খাতায়, ঠিক আছে? কোনো সংখ্যার এককের ঘরে 0 অথবা 5 থাকলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পারলে? এককের ঘরে কি থাকবে এবার? 0 অথবা 5। কোনো সংখ্যার এককের ঘর খালি আমাকে দেখতে হবে, এককের ঘরে যদি 0 অথবা 5 থাকে তাহলে সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো এখানে 220, এককের ঘরে কি আছে? 0 আছে, তাহলে এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। আবার দেখো 125, এককের ঘরে কি আছে? 5 আছে, তো এটাও 5 দ্বারা বিভাজ্য। আবার এখানে দেখো এককের ঘরে 0 আছে, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য হবে। এককের ঘরে 5 আছে, তো এই সংখ্যাটাও 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কোনো সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে কি না সেই জন্য আমরা কী করব? যত বড়ই সংখ্যা হোক না কেন আমরা শুধু এককের ঘরটা দেখব যে এককের ঘরে কি আছে। এককের ঘরে যদি 0 থাকে তাহলে 5 দ্বারা বিভাজ্য হবে, আবার যদি এককের ঘরে 5 থাকে তবুও 5 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পারছো? তাহলে চলো আমরা এখানকার দেখি কোন সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। দেখো যেমন ধরো এই যে 140,
140 কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে আমরা বলেছিলাম। তাহলে আবার দেখো এককের ঘরে শূন্য আছে, তাহলে এককের ঘরে শূন্য থাকলে সেটা 2 দ্বারাও বিভাজ্য হবে, 5 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে তুমি 140 কোথায় লিখবে? 2 দ্বারা বিভাজ্য যে বক্স ওখানেও লিখবে, আবার 5 দ্বারা বিভাজ্য যে বক্স সেখানেও লিখবে। আবার এককের ঘরে যদি শূন্য থাকে তাহলে 10 দিয়ে যাবে, তাহলে 10 দ্বারা বিভাজ্য যে বক্স সেখানেও লিখবে, তাই না? তো একটা সংখ্যাকে আমরা 2-3টে বক্সে লিখতেই পারি, যত যত দিয়ে বিভাজ্য হবে সেই ঘরে লিখবো, সেই বক্সে লিখবো। তাহলে 140 5 দ্বারা বিভাজ্য হবে, কেন? এককের ঘরে শূন্য আছে। আবার এখানে দেখো এককের ঘরে 5 আছে, তাহলে এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। আবার এই সংখ্যাটা একটু আগে দেখলাম 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 দ্বারা বিভাজ্যের ঘরেও লিখবো, আবার 5 দ্বারা বিভাজ্য যে বক্স আছে সেখানেও লিখবো। তারপরে দেখো এই সংখ্যাটা কত আছে এটা? এটা যদি গোটাটাই একটা সংখ্যা হয়, আমার মনে হচ্ছে এখানে একটা কমা দিতে ভুলে গেছে বোধহয়। আর যদি গোটাটাই একটা সংখ্যা হয় তবু আমরা শুধু তো এককের ঘরটাই দেখব। এককের ঘরে 8 আছে, তাহলে এটা তোমার 2 দ্বারা বিভাজ্য হবে যেহেতু জোড় সংখ্যা, কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে না, বুঝতে পারছো? তো এরকম এককের ঘরে শূন্য আছে, এটা 5 দ্বারা বিভাজ্য হবে। তো এই হলো, এইভাবে আমরা দেখব কোনটা। এখানে দেখো যেমন এটা 5652, এককের ঘরে কত আছে? 2 আছে, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য হবে না। 5 দ্বারা বিভাজ্যতার জন্য এককের ঘরে কি থাকতে হবে? 0 অথবা 5, বুঝেছ? তারপরে দেখো 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে খুবই সিম্পল। এককের ঘরে যদি 0 থাকে তাহলে 10 দ্বারা বিভাজ্য হবে। তোমরা লিখে নেবে এটা। 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম, কোনো সংখ্যার এককের ঘরে 0 থাকলে সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য হবে। যেমন 100, 840, 960, দেখো এককের ঘরে সব কি আছে? 0 আছে, তো এগুলো 10 দ্বারা বিভাজ্য হবে। বুঝে গেছো এটা? তাহলে এই বিভাজ্যতার নিয়ম তো আমি বলে দিলাম, ভালো করে শোনো, বুঝে নিয়ে এই বক্সটা পুরো করবে। থ্যাংক ইউ।